এমএস ওয়ার্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা হোম মেনুর টুলস আলোচনা করব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই হোম মেনু থেকে ক্লিপবোর্ড, ফ্রন্ট এই দুইটা অপশন। আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মেনুর প্রথমেই লক্ষ্য করতেছি বুলেট। এই বুলেট, এই তীর যখন খুলব তখন এখানে অনেক স্টাইলের আমরা বুলেট দেখতে পাচ্ছি। এটা আমরা কখন ব্যবহার করি, কীভাবে ব্যবহার করে থাকি। আমরা যখন কোনো কিছু লাইন আকারে লিখি তখন এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, তখন আমরা লেখাগুলোকে আমরা ব্লক করে এই বুলেটের ঘর খুলে যদি আমি এখান থেকে কোনো একটা বুলেটের উপরে ক্লিক করি তাহলে সেই বুলেট বা এই ডিজাইনটা আমার এখানে প্রয়োগ হয়ে যায়। এখন যদি আমি আবারও ইন্টার দিয়ে আবারও লেখা শুরু করি, এভাবে একের পর এক অটো আবার এই বুলেটগুলো আসতে থাকবে। আবার যদি মনে করি এই বুলেটটা প্রয়োগ করার পরে এটা ভালো লাগতেছে না, পরিবর্তন করব, তাহলে আবার আমি লেখাটাকে ব্লক করব, এই ঘরটা খুলব, খোলার পর এখান থেকে আমরা চিহ্নটাকে যে কোনো আরেকটা চিহ্নে পরিবর্তন করতে পারবো। আবার যদি ভাবি যে এই বুলেটগুলো আমার প্রয়োজন নেই, বাদ দিয়ে দেবো, তাহলে আবারও সেম এখানে যাব, যাওয়ার পরে শুধু এখানে নান ক্লিক করলেই আমার বুলেটগুলো চলে যাবে। তাহলে এইভাবে আমরা এই বুলেট মেনুর বুলেট ব্যবহার করে আমরা এই ধরনের কাজ করতে পারি। এরপরে যাব, এই পাশেটা হচ্ছে লাইন নাম্বার, অর্থাৎ আমি যদি এই লেখাগুলোকে বুলেটের পরিবর্তে কোনো নাম্বারে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে এই ঘর খুলে এখান থেকে কোন স্টাইলের নাম্বারটা আমি ব্যবহার করতে চাচ্ছি, আমি 1 2 চাইলে এখানে 1 2 ক্লিক করলাম, এখন আমার অটো 1 2 3 4 এভাবে আসতে থাকবে। আবার আমি যদি ইন্টার দিলাম অটো 6 এসে গেল, আমি আবার কিছু লিখে আবার ইন্টার দিব, 7 এসে যাবে। এই ধারাবাহিকতায় আমরা এখান থেকে নাম্বারও ব্যবহার করতে পারবো। তো আবার যদি সেম আগের মতোই যদি ভাবি যে নাম্বারটা রাখবো না বা অন্য কোনো স্টাইলে পরিবর্তন করব, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, আবার নান ক্লিক করে নাম্বারটাকে বাতিল করে দিতে পারি। তাহলে এইভাবে আমরা বুলেট এবং নাম্বার এই দুইটা জিনিস ব্যবহার দেখলাম। সেম এর পাশের এইটা থেকেও আমরা কোন স্টাইলের বুলেট নাম্বার চাচ্ছি সেটাও প্রয়োগ করতে পারবো। যেমন আমি এখানে দরকারটাকে ব্লক করলাম, করার পরে আমি যদি এই পাশের এই মেনুটা খুলি, খোলার পরে এখান থেকে যেখানে আমি ক্লিক করব সেই ধরনের স্টাইলটাই আমার এখানে চলে আসবে। এভাবে আমরা এখান থেকে বুলেট নাম্বার ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। আবার প্রয়োজন নেই, সেম আগের মতো যায়, নান করে দিই, স্বাভাবিক হয়ে যাবে। তাহলে এই তিনটা মেনু থেকে আমরা বুলেট এবং নাম্বার ব্যবহার করব। এই চিহ্নটা আমরা যেটা ব্যবহার করে থাকি, অর্থাৎ ইনডেন্ট, ওটা এখান থেকে আমরা কিবোর্ডে ক্লিক করে আমার কিবোর্ডে ট্যাব বাটন, কিবোর্ডে লক্ষ্য করবো আমরা ট্যাব নামের একটা বাটন আছে, যদি ট্যাব বাটনের চাপ প্রেস করি দেখেন সে এক স্টেপ সামনে চলে গেছে, এটাকে আমরা বলি ট্যাব। তো আমি ব্যাক করে পিছনে গেলাম। এরকমই যদি কখনো কোনো প্যারার একটুকে আমি সামনে নিতে চাই, সেগুলোকে আমি ব্লক করলাম, ব্লক করার পরে যখন আমি এখান থেকে এই মেনুটাকে ক্লিক করব, দেখেন এক স্টেপ বা এক ট্যাপ করে করে সে সামনে এগোচ্ছে। আবার পিছন দিকে নিব, এইখান থেকে সে পিছন দিকে ফিরবে। আমরা ট্যাব ব্যবহার করেও এটা করতে পারি, অথবা এই মেনুগুলো ব্যবহার করেও এটা আমরা করতে পারি। এর পাশের যে মেনুটা A to Z, এটার কাজ হচ্ছে, মনে করেন এটা হচ্ছে আমার 1 নম্বর লাইন, এটা হচ্ছে আমার 2 নম্বর লাইন, এটা আমার 4 নম্বর লাইন, এটা আমার 6 নম্বর লাইন, এটা আমার 5 নম্বর লাইন, এটা আমার 3 নম্বর লাইন। এই যে আমি নাম্বারিং করছি, কিন্তু নাম্বারগুলো একটু এলোমেলো টাইপ আছে, কখনো 1 2 4 সিরিয়াল ঠিক নেই। এইরকম কোনো কাজের ক্ষেত্রে যদি আমরা এগুলোকে সঠিকভাবে সিরিয়াল করতে চাই, এগুলো ব্লক করে এখানে A to Z, এখানে আমি যখন ক্লিক করব এখানে একটা মেনু দেখতে পাবো, প্যারাগ্রাফ বলতেছে অ্যাসেন্ডিং, মানে উপর থেকে নিচ, আমি ওকে করে দিলাম, দেখেন 1 2 3 4 সব সিরিয়াল হয়ে গেছে। আবার যদি আমি এখানে ক্লিক করি, বলতেছে এখানে ডিসেন্ডিং, মানে বড়টা উপরে থাকবে, ছোটটা নিচে থাকবে, দিয়ে আমি আবার ওকে করে দিলাম। দেখেন এইভাবেই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ব্যবহার করতে পারি আমরা এখান থেকে এই মেনুটা ব্যবহার করে, এটা এখান থেকে এটা ব্যবহার করব। এরপরের মেনুটা হচ্ছে এই চারটাকে আমরা বলি অ্যালাইনমেন্ট। অর্থাৎ অ্যালাইনমেন্ট জিনিসটা কি, আমি এখন আমার কার্সরটা কাগজের লেফট এই মোডে আছে, এখানে অবস্থান করতেছে, অর্থাৎ এটা মার্ক হয়ে আছে। আমি এখন যা কিছুই লিখি না কেন সে এখান থেকে সামনের দিকে এগোচ্ছে। আমি যদি কোনো কিছু ঠিক কাগজের মাঝখানে লিখতে চাই, তাহলে আমাকে সেন্টার এই মোডটা ক্লিক করতে হবে, করলে এখন কার্সর ঠিক কাগজের মাঝখানে, আমি এখন মাঝখানে যাই কিছু লিখবো, মাঝখান থেকে দুই দিকে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ইন্টারেতে আবারও নিচে গেলাম,
যদি কখনো প্রয়োজন মনে করি এই পাশ থেকে লিখতে হবে, তাহলে আমি অ্যালাইনমেন্ট লেফট এখানে চাপ দিব, দিলেই দেখেন আমি যাই কিছু লিখবো এই পাশ থেকে বের হবে। এই ধারাবাহিকতায় আমরা তাহলে লেফট সেন্টার রাইট, আর এটাকে আমরা বলি জাস্টিফাই। জাস্টিফাইটা কখন ব্যবহার করব? ধরুন আমরা একটা মেনুতে প্যারাতে আমরা অনেক কিছু লিখছি, যেমন আমি এই লেখাটাকে আরও অনেকবার বানাবো, ব্লক করে আমি এখান থেকে আমরা আগে দেখেছিলাম কপি করে নিয়ে এখানে কার্সর রেখে আমি পেস্ট করতেছি। আমি যতবার পেস্ট করব সে কিন্তু করতেই থাকবে। তো এখান থেকে আমি এইভাবে এটাকে একটা লাইনে নিচ্ছি, একটা প্যারা বানাচ্ছি। অর্থাৎ আমরা একটা প্যারা বানালে এটা বুঝতে পারবো। যেমন আরও কিছু আমাকে লিখতে হবে, প্যারাটা লক্ষ্য করতে পারবো যাতে আমি কি বোঝাতে যাচ্ছি। অর্থাৎ এই যে আমি একটা প্যারা করছি, এই প্যারা দেখেন এই পাশটা সমান এই পাশটা, কিন্তু এই পাশে এগুলো কিন্তু সমান হয়নি। এই সমান না হওয়ার কারণ আমাদের অ্যালাইনমেন্ট আছে লেফট। যদি কখনো আমরা প্যারা করে লিখি তখন আমরা এই প্যারাটাকে ব্লক করে যখন এখান থেকে আমি এই জাস্টিফাই ক্লিক করব, দেখেন এই পাশ অটো সমান হয়ে যাবে। তাহলে যদি কখনো আমরা কোনো প্যারা করে কাজ করি তখন আমরা জাস্টিফাই মোড ব্যবহার করব। তাহলে আমরা দেখলাম লেফট সেন্টার রাইট জাস্টিফাই। এটা যদি আমরা কিবোর্ডে করতে চাই কোনো কিছু, তাহলে এটাকে বলে কন্ট্রোল এল। যদি আমরা এখান থেকে কন্ট্রোল এল দিই তাহলে লেফট, কন্ট্রোল ই দিলে সেন্টার, কন্ট্রোল আর দিলে রাইট, আর জাস্টিফাইয়ের জন্য কন্ট্রোল জে। তাহলে আমরা কিবোর্ডের সাহায্যে এই চারটা কমান্ড দিতে পারবো। কন্ট্রোল এল লেফট, কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল আর রাইট, কন্ট্রোল জে জাস্টিফাই। এরপরের মেনুটা হচ্ছে লাইন স্পেসিং। অর্থাৎ লাইন স্পেসিং বলতে আমরা কি বুঝি? একটা লাইন থেকে আর একটা লাইনের যে দূরত্ব সেটাকে আমরা বলি লাইন স্পেসিং। দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইন অনেক ফাঁক মনে হচ্ছে, তো যদি মনে করেন যে আমরা এই ফাঁকা তো রাখবো না, এগুলোকে বন্ধ করব, তখন ব্লক করে এই লাইন স্পেসের এই ঘরটা খুলে 1.0-তে ক্লিক করলাম। দেখেন খুব একটা বেশি চাপে নেই মনে হচ্ছে। আমি ঘর খুলে যদি 1.2 পয়েন্টে দিয়ে দিই দেখুন অনেক ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু 1.0ই সর্বশেষ। এরপরেও কিন্তু আমার মনে হচ্ছে যে আরেকটু চাপা, এটা অনেক চাপা মনে হচ্ছে, কিন্তু এটা চাপে নাই, কিন্তু 1 পয়েন্টের উপরে তো আর নাই। তখন আমরা কি করব? এরপরে চলে যাব, তখনই আমরা এখান থেকে এই মেনু থেকে এখানেই যাব লাইন স্পেস অপশন, এই মেনুতে ক্লিক করব। করলেই আমাকে একটা বার খুলে দিল। এখানে এই স্পেসিং দেখতে পাচ্ছি, লাইন স্পেসিং। এই ঘরের এখানে সিঙ্গেল মোড দেওয়া আছে, সিঙ্গেলি সেটা 1 পয়েন্ট ছিল, কিন্তু নিচে এখানে একটা ঘর আছে ডু নট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ। এই বক্সটাতে আমি এটা টিক দিব, দিয়ে আমি ওকে করব। করলে দেখেন আমি যেরকমটা যাচ্ছিলাম ঠিক সেরকমভাবে চেপে গেছে। তাহলে যদি কখনো স্বাভাবিকভাবে 1.0-তে প্রেস করেও যদি না চাপে, তাহলে আমরা এখান থেকে লাইন স্পেস অপশনে চলে যাব, গিয়ে শুধু এই ঘরটার মধ্যে একটা টিক দিয়ে ওকে করে দেব, সে স্বাভাবিকভাবে চেপে যাবে। তাহলে এইভাবে আমরা এখান থেকে লাইন স্পেস ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত কাজটা আমরা করতে পারি। আমি আবার একটু ফাঁকা করে দিলাম। এর পাশেরটা হচ্ছে আমি এই লেখাটাকে ব্লক করলাম, করার পরে যদি আমি এই ঘর খুলে এখান থেকে কোনো একটা কালার সিলেকশন করি, দেখেন এই পুরো লাইনটা এই কালার হয়ে থাকলো। আমরা এর আগেও কিন্তু দেখেছিলাম, যেমন এটাকে ব্লক করে এই মেনু থেকে দেখেছিলাম। এই ঘর খুলে যদি আমি এখান থেকে একটা কালার দিই, তাহলে কি হলো? শুধু এই লেখাটুকু কালার হলো, পুরো লাইনটা কিন্তু কালার হয়নি। কিন্তু এখান থেকে যদি আমরা কালার প্রয়োগ করি, তাহলে সে পুরো লাইনটাকে একটা কালার করবে। যেমন এটাকে আরেকটা কালার দিব, এই ঘর খুলে আমি এখান থেকে আরেকটা কালার দিচ্ছি, এরকমভাবে আমরা ডিজাইন করতে পারি। আবার বাদ দিব, আমি ব্লক করলাম, এই ঘর খুলে এখান থেকে আমি নো কালার করে দিলাম। আবার আমি এটাকে বাদ দেবো, এটা যেখান থেকে প্রয়োগ করব সেটা সেখান থেকেই আমি আবার বাতিল করব। এরপরে যেটা আছে এটা হচ্ছে বর্ডার। এই বর্ডারটা আমাদের মূলত প্রয়োজন হবে যখন আমরা টেবিল মেনুর কাজ করব, তখন আমরা এটাকে আবার দেখে নিব যে এটা টেবিল মেনুর সাথে একটু সম্পৃক্ত। আচ্ছা, তাহলে আমরা এই প্যারাগ্রাফ মেনু থেকে এতটুকুই মনে রাখবো। এরপরের মেনুটা হচ্ছে স্টাইল বলতে যেটা আমরা ফোন পরিবর্তন করে স্টাইল করে আসলাম। এখানেও কিছু রেডিমেড স্টাইল আছে, যেমন ব্লক করলাম, ব্লক করার পরে আমি যদি অন্য একটা স্টাইলে ক্লিক করি, আমি ঘর খুলতে পারি। খোলার পর এখানে যে স্টাইলগুলো আমি ফলো করতেছি, আমি যেখানে ক্লিক করব আমার লেখাটা সেই রকম স্টাইলে পরিবর্তন হয়ে যাবে। আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি, অথবা আমরা এই ফন্ট ব্যবহার করে স্টাইলগুলো পরিবর্তন করতে পারি। আমরা যে কোনো একটা অপশন ব্যবহার করে এই কাজগুলো করে নেব। তাহলে স্টাইলের পরে আছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। এখান থেকে আমরা ফাইন্ড, রিপ্লেস মূলত কাজ করে থাকি। যেমন আমি যে কোনো একটাতে ক্লিক করলাম, ধর আমি রিপ্লেসে ক্লিক করলাম, এটার মধ্যেও কিন্তু 3টা মেনু আমি দেখতে পাবো, যে ফাইন্ড, রিপ্লেস, গো টু। প্রথমে আমি দেখব ফাইন্ড মানে কোনো কিছু খুঁজবো, সেটা মূলত ইংরেজি লেখার ক্ষেত্রেই বেস্ট হয়।
যেমন আমি এই কাগজের মধ্যে কি খুঁজবো, ধরেন আমি এখান থেকে খুঁজবো আমি ফ্রেন্ডস কম্পিউটার, এটাকে আরও আমি কয়েকবার কপি করে আমি এটাকে ইন্টার দিয়ে এখানে আরও আমি কয়েকবার আমি পেস্ট করে নিচ্ছি। তো ধরেন আমি এখান থেকে এই ফ্রেন্ডস লেখাটা খুঁজতে যাচ্ছি। অনেক লেখার মাঝে যদি কখনো আমরা কোনো লেখা দ্রুত খুঁজতে চাই তখন আমরা এই ফাইন্ড ব্যবহার করি। যেমন আজকে পরীক্ষার রেজাল্ট হয়েছে, অনেকের ডাটা একটা শিটের মধ্যে আছে, সেখান থেকে আমি একজনের কারো ডাটা খুঁজতে যাচ্ছি, সেরকম ক্ষেত্রে কোনো লেখার ক্ষেত্রে আমরা এই ফাইন্ড রিপ্লেস ব্যবহার করতে পারি। প্রথমে আমি রিপ্লেসে ক্লিক করলাম, করলে বারটা দেখতে পাচ্ছি, এখানে ফাইন্ড মেনুতে ক্লিক করলাম। এই ফাইন্ড এখানে আমি টাইপ করবো কি খুঁজতে চাচ্ছি, FRIENDS ফ্রেন্ডস লিখে যখন আমি ফাইন্ড নেক্সট ক্লিক করব আমার ফাইন্ড কোথায় সে মার্ক করে দিল। এইভাবে যদি আমি চাপতে থাকি ধারাবাহিকভাবে সে মার্ক করতে থাকবে। এরপর আছে রিপ্লেস। রিপ্লেসের কাজ হচ্ছে একটার পরিবর্তে আর একটা স্থাপন করা। তো যদি মনে করেন আমি চাচ্ছি যে এখানে আমি ভুল করে সব ফ্রেন্ডস লিখছি, ফ্রেন্ডস হবে না, ফ্রেন্ডসের পরিবর্তে অন্য কোনো একটা নাম হবে, অন্য কোনো একটা ট্রেনিং সেন্টার হবে। তো যদি মনে করি আমি ফ্রেন্ডসের পরিবর্তে আমি লিখব বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, তখন আমি ফ্রেন্ডসগুলোকে পরিবর্তন করতে চাই, তখন আমি আবার চলে যাব রিপ্লেস। একটাকে যদি আমরা পরিবর্তন করি, ধরেন এই কাগজে অনেক আছে 100-200 জায়গাতে, তাহলে একটা করে চেঞ্জ করতে গেলে আমাদের অনেক সময় এবং অনেক জটিল হয়ে যাবে। কিন্তু যদি রিপ্লেস ব্যবহার করি তাহলে এক নিমিষেই সব পরিবর্তন করা সম্ভব। এই ফাইন্ড হোয়াটে এখানে গিয়ে রিপ্লেসে লিখবো ফাইন্ড হোয়াটে ফ্রেন্ডস, আর রিপ্লেস উইথ লিখবো আমরা বন্ধু, BUNDHU বন্ধু, এভাবে লিখলাম। লিখে যদি আমি রিপ্লেস অল দেই সবগুলো একবারে হয়ে যাবে। আর যদি রিপ্লেস করতে থাকি তাহলে একটা করে চেঞ্জ হতে থাকবে। তো আমি রিপ্লেস অলে ক্লিক করে ওকে করলাম, দেখেন যতগুলো ফ্রেন্ডস ছিল সব বন্ধু হয়ে গেছে। এভাবেই আমরা রিপ্লেস ব্যবহার করে একটা লেখাকে পরিবর্তন করে আর একটা লেখায় রূপান্তর করব। এরপরে যাচ্ছি গো টু। এই মেনু থেকে ইন্টার পেজ নাম্বার, মানে একটা ফাইলে যদি অনেক পাতা থাকে তখন আমরা এটা ব্যবহার করি। ধরেন 100-200 পাতার কোনো ফাইল, সেখানে আমরা কাজ করতেছি, কখনো 1 নম্বর পাতা লাগবে, কখনো 3 নম্বর পাতা, কখনো 10 নম্বর পাতা, তখন দ্রুত এক পাতা থেকে আরেক পাতাতে চলে যাওয়ার জন্যই আমরা এটা ব্যবহার করব। যেমন এখানে দেখেন পেজ 1 of 3, এই কোনায় দেখতে পাচ্ছি আমরা পেজ 1 of 3, মানে মোট এই ফাইলে আছে 3টা পাতা, কিন্তু আমি এখন 1 নম্বর পাতায় অবস্থান করতেছি। তাহলে আমি যদি 3 নম্বর পাতায় দ্রুত যেতে চাই তাহলে আমরা এখানে গেলাম, এই গোটুতে গিয়ে ইন্টারের পেজ নাম্বার 3 লিখে যখন আমি এখানে গোটু দেবো, দেখেন 3 নম্বর পাতায় আমাকে দাঁড় করায় দিল। আবার আমি 1 নম্বরে যাব, এখানে লিখবো 1 লিখে গোটু দেবো, সে 1 নম্বরে এনে আমাকে দাঁড় করায় দিল। এভাবেই আমরা এই রিপ্লেস ব্যবহার করে থাকি। যদি সিলেক্ট ব্যবহার করতে যাই, এই সিলেক্ট কাজটাও আমার আরেকটা মেনুর সাথে সম্পৃক্ত, আমরা পরবর্তীতে এটা আলোচনা করে যাব। আজ আমরা এ পর্যন্তই। এই হোম মেনুতে আমাদের এতটুকুই। আসসালামু আলাইকুম।